কঠিন সময়ে প্রয়োজন জাতীয় ঐক্য, ন্যাশনাল ডিফেন্স ও ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। বিকেলে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। আগরতলা মিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে পূজা উদযাপন ফ্রন্টের মিছিল, ফেনীর বিলোনিয়া সীমান্তে বিক্ষোভ। ট্রাইব্যুনালে গণহত্যার মামলায় আমু কামরুলকে গ্রেফতার, নতুন মামলায় কারাগারে ইনু, মেনন, পলক, আনিসুল। বেহাল সড়কের কারণে ভাড়াটিয়া পাচ্ছে না দক্ষিণ খানের অনেক বাড়ি মালিক, ধীরগতির কাজে বাড়ছে দুর্ভোগ, উন্নয়ন চাইলেও জায়গা ছাড়তে নারাজ এলাকাবাসী। প্রতিটা লোকের অসুস্থ হইলে কি যেন করুণ অবস্থা। এই এলাকায় কোনো ভাড়াটিয়া ভালো ভাড়াটিয়া আসে না এবং অনেক গাড়ি, যাদের গাড়ি আছে গাড়ি পার্কিং, গাড়ি আসতে পারে না। কয়েক ধাপে শুল্ক কমালেও বাজারে মিলছে না ভোজ্য তেল, মূল্য সমন্বয় উৎপাদকদের নিয়ে কাল ট্যারিফ কমিশনে বৈঠক। প্রায় আমরা 10-12 দিনের উপরে তেল পাচ্ছি না। দুই একটা কোম্পানি 2 কার্টন করে দেয়, কোনো রকমে তাও হয় না। লুজ তেল তার চেয়ে বেশি দাম হওয়াতে প্যাকেটজাত তেলটা অটোমেটিক হারাই গেছে। একটা কঠিন সময় পার করছি আমরা, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার ফোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024-এ অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পূর্ণ পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024-এ 95 জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন, যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি বন্ধু প্রতিম দেশসমূহের 33 জন সদস্য। অপরদিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে 55 জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024 সফলতার সাথে সম্পূর্ণ করেন। I also pay my tribute to all who sacrificed their lives and got wounded to make a July Revolution possible, with a dream to create a new Bangladesh. বিকেলে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বৃহস্পতিবার সব ধর্মীয় সংগঠনের সাথে বসবেন। জাতীয় ঐক্যের ডাক দিতে এসব বৈঠক, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে রিজভী বলেন, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা বড় আঘাত, বাংলাদেশ এই হামলার কথা মনে রাখবে। তিনি বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে বিজেপির তল্পি বাহক হয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া। ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলা আর মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করব। ভারতের প্রতি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে অনুষ্ঠিত দলীয় সমাবেশে বললেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখন সবার ঐক্যবদ্ধ থাকার সময়। গণতন্ত্রের পথে ফিরতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি, দেন সেই প্রতিশ্রুতিও। একই সাথে সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিগগিরই দেশে ফেরানোর প্রত্যাশাও জানান মির্জা ফখরুল।
বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মঙ্গলবার বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যে। লন্ডনের রিয়েল রিজেন্সিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষণের শুরুতেই দলের কঠিন সময়ে দেশের বাইরে থেকে দলীয় কার্যক্রম ও সংগ্রাম চালিয়ে যাওয়ায় প্রবাসীদের অভিবাদন জানান মির্জা ফখরুল। আপনারা হাজার হাজার সদস্য একত্রিত হয়ে আপনারা মাইলের পর মাইল হেঁটেছেন, গণতন্ত্রের দাবিতে হেঁটেছেন। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রসঙ্গে কথা বলেন ফখরুল। বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। তিনটে নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনিভাবে তারা দখল করে নিয়েছিল। তারা ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছিল। ভুয়া তথ্য ও গুজব থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ফখরুল। ভারতের প্রতি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান তিনি। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না। তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনীতিবিদকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার হচ্ছে ঠিক আন্দোলনের সময় আমাদের মানে ইস্পাত দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও সত্য হতে ধরতে হবে। বিচার ব্যবস্থা, অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ সংস্কারের পর যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের তাগিদ দেন ফখরুল। বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া উচিত। নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে, ততই বেশি গণতন্ত্রের বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে। সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেয়ার প্রত্যাশার কথা জানান মির্জা ফখরুল। আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই, কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর উস্কানিমূলক আচরণের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে বিলোনিয়া স্থলবন্দরে জড়ো হয়ে প্রতিবাদ জানায় তারা। বিক্ষোভকারীরা বলেন, ভারত যদি সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। এর আগে 1 ডিসেম্বর বিকেলে ইসকন অনুসারী কয়েকশো নারী পুরুষ বিলোনিয়া স্থলবন্দরের ভারত অংশে জড়ো হয়ে বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে বিলোনিয়া স্থলবন্দরের বাংলাদেশ অংশে মানববন্ধন করে ছাত্র জনতা। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন কোনো ছাড় নয়। এদেশের আমজনতা, ছাত্র জনতা, শ্রমিক সবাই মিলে আমরা ভারতের বিরুদ্ধে ঐক্য গঠন করছি। আর আমাদের যে দূতাবাসে হামলা হয়েছে আমরা অতি সত্বর আন্তর্জাতিক এর বিচার চাই। তারা যে স্লোগান দিয়েছে, আজকে আমরা ছাত্র জনতা আমরা সীমানাকে কিভাবে সম্মান দিতে হয় 400 গজ দূরে থেকে আমরা সেই প্রতিবাদ তাদেরকে দেখাই দিয়েছি, কিভাবে সীমানাকে রক্ষা করতে হয়। নেত্রকোনায় সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা সংবাদ ভারতীয় মিডিয়ায় প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে নেত্রকোনা শহরের বড় বাজার এলাকায় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, নেত্রকোনায় কোনো সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি, কিন্তু ভারতীয় কিছু মিডিয়ায় এই বিষয়ে কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। মানববন্ধনে খেলাফত যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দানের ঘটনায় কোতোয়ালি থানার 2 মামলায় গ্রেফতার 12 জন আসামির 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া 12 আসামি হলেন জয়নাথ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, আমান দাস, বিশাল দাস, সোনু মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী।
সকালে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে ২রা ডিসেম্বর পুলিশের ওপর হামলার মামলায় ৮ জন আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এর আগে ২রা ডিসেম্বর পুলিশের ওপর হামলার মামলায় ৮ জন আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি যে কোনো প্রতিবাদ বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়ার পক্ষে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে করা প্রশ্নের জবাবে মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, মৌলিক অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়ে মার্কিন প্রশাসন সব সরকারের সাথে কাজ করে। এই ইস্যুতে চলমান বিক্ষোভ প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, প্রতিটি প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত। বহিষ্কৃতি ইস্কন নেতা চিন্ময় দাসের গ্রেফতার ইস্যুতে করা প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এই ইস্যুতে স্পষ্টভাবে অবগত নয় মার্কিন প্রশাসন। এই মামলা ইস্যুতে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আমাদের কাছে, তবে গ্রেফতার হওয়া যে কোনো ব্যক্তির আইনি প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার রয়েছে। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের জন্য আমরা সব সরকারের সাথে কাজ করি এবং প্রতিটি প্রতিবাদও শান্তিপূর্ণ হওয়া উচিত। জুলাই আগস্ট গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। প্রসিকিউটর গাজী তামিম জানান, এখন পর্যন্ত ৭০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। কেন বাকি আসামিরা গ্রেফতার হচ্ছে না তার দায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর। সকালে কড়া নিরাপত্তায় তাদের কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। গত ২রা ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এই ২ মন্ত্রীকে আজ আদালতে হাজির করার নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এই প্রসিকিউশন টিম থেকে কোনো অবিচার মানুষ আর দেখবে না। আমরা যেখানে যে অবস্থায় দায়িত্বে আছি প্রত্যেকেই ন্যায় বিচারের জন্য এবং সত্যের জন্য কাজ করব, যেন পৃথিবীতে বা এদেশে আর কখনো এরকম অবিচার না হয়। বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনাদ আহমেদ পলককে নতুন করে গ্রেফতার দেখানো হলো। বুধবার সকালে আসামিদের ঢাকার সিএমএম আদালতে তোলা হলে একাধিক মামলায় গ্রেফতার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক। এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকে ৩ দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এবং ২ পুলিশ সদস্যকে নতুনভাবে গ্রেফতার দেখানো হলো। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, জুলাই গণহত্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল আসামিরা। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, বারবার একই আসামিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো মানবাধিকার লঙ্ঘন। মন্ত্রী আনিসুল হক তাকে ২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু তাদেরকেও একটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। খামিম নামে একজন যুবদল কর্মী নিহত হয়েছিল। এই ঘটনার সঙ্গে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকার কারণে বিজ্ঞ তাদের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে বারবার সুনির্দেশ দেখানো হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা মনে করি যে আমাদের হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কারাগার থেকে পালানো ৭০০ কারাবন্দী এখনও গ্রেফতার হয়নি। এদের মধ্যে ৭০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন, এমনটাই জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। রাজধানীর কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারাগার থেকে পালানো ২২০০ বন্দীর মধ্যে ১৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গি সহ বিভিন্ন আলোচিত মামলার ১৭৪ জন আসামি মুক্তি পেয়েছে। তিনি আরও জানান, সারা দেশে ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব কারাগার সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। কারাগারে বন্দীদের মোবাইল ফোন ব্যবহার এবং আইসি জীবনযাপন নিয়ে বিভিন্ন সময়ে যেসব অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেও
দাবি করেন কারা মহাপরিদর্শক। পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে যেহেতু অনেকে মুক্তি পেয়েছেন হয়তো বিভিন্ন কারণে, যে কারণে সংখ্যাটা কমে এসেছিল এবং এটা প্রায় 55,000-এ চলে এসেছিল, বাট বর্তমান সময়ে আবার এটা বিভিন্ন কারণে গ্রেপ্তার হচ্ছেন, যে কারণে এটা ঊর্ধ্বমুখী এবং 65,000-এ গিয়ে ঠেকেছে। রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে চট্টগ্রামে চলছে বিএনপির বিভাগীয় কর্মশালা। এতে 10টি সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পেশাজীবী সংগঠনের 600 নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। সকাল 11টা থেকে নগরীর লালখান বাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হয় কর্মশালার প্রথম অধিবেশন। বিকেল 3টায় দ্বিতীয় অধিবেশনে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কর্মশালায় দলের সিনিয়র নেতারা নেতাকর্মীদের উদ্দেশ্যে 31 দফা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনার জন্য দফাগুলো কিভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে দিক নির্দেশনা দেন নেতারা। নিজ বাড়ির উঠোনি যেন মৃত্যুফাত, ঘর থেকে বেরিয়ে পথে নামলেই বিপদের শঙ্কা। রাজধানীর দক্ষিণখানবাসীর জীবনে উন্নয়নই এখন আতঙ্কের নাম। ধীরগতির উন্নয়ন কাজের জন্য প্রায় 1 বছর ধরে দুর্বিষহ জীবন পার করছেন এলাকাবাসী। সিটি কর্পোরেশন বলছে সড়কের উন্নয়ন চাইলেও কেউ রাস্তা ছাড়তে রাজি নয়। দুর্ভোগের সে খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার কবির সৈকত। নিজ বাড়ির সামনে এমন বিশাল আকারের গর্ত দেখলে আটকে উঠতে পারেন যে কেউ। তবে দক্ষিণখানের মোল্লারটেকে এমন অবস্থা প্রায় 1 বছর ধরে। বর্ষাকালে সড়কের যে মাটি কেটে রাখা হয়েছিল 3 মাসের ব্যবধানে তাই পরিণত হয়েছে ছোটখাটো টিলায়। তাও উন্নতি হয়নি পরিস্থিতির। কি নেই এই সড়কে? স্থানে স্থানে উপচে পড়ছে সুয়ারেজের পানি, পড়ে আছে পাইপ, হাজারো ইট কিংবা বালুস্তূপ। এত কিছুর চাপে এই সড়কে যান চলাচলেরই কোনো ব্যবস্থা নেই। কাদা, যে কাদায় কত মানুষ কাদায় পর্যন্ত পড়ে গেছে। প্রতিটা লোকের অসুস্থ হইলে কি যেন করুণ অবস্থা, ওই যে কি কয় ওরা আছে না বা খারি আছে না, ওরা দিয়ে মাদাত করে নিতে হয়, এই ছাড়া আর উপায় নাই। আমিও বাইক নিয়ে দেখা গেছে যে উল্টায় পাল্টায় পড়ছি। এর আগে একজন পড়ছিল অনেকদিন আগে, কিন্তু কালকেটাতে সরাসরি আমার সামনে পড়ছে আর কি, দেখছি কি আমরা। বাস্তবতা বুঝে এই এলাকা ছেড়ে যাচ্ছেন কেউ কেউ। ভাড়াটিয়া শূন্য অনেক বাসা। সড়কের পাশে যারা ব্যবসা করছেন তাদের অবস্থা পৌঁছেছে চরমে। এই এলাকায় কোনো ভাড়াটিয়া ভালো ভাড়াটিয়া আসে না এবং অনেক গাড়ি, যাদের গাড়ি আছে গাড়ি পার্কিং, গাড়ি আসতে পারে না। এখন কি বলবে, এই দুঃখের কথা কাকে বলবে? সবাই তো বলে কিন্তু সংশোধন তো কিছুই আসে না। কিছুদিন আগে ওই এলাকায় একজন মানুষ মারা গেছে, সে ডাক্তার ইয়াতে হসপিটাল পর্যন্ত যেতে পারে না। আমাদের বিভিন্ন কোম্পানির যে প্রোডাক্টগুলা এগুলা রেল লাইনের ওই পাশে আমরা রাইখা একটা একটা করে বিভিন্নভাবে আনা, পরে দোকানে বিভিন্ন জায়গায় ডেলিভারি করি। গাওয়াইর কাজীবাড়ি থেকে মাটিবাড়ি পর্যন্ত এমন পরিস্থিতি ছিল 3 মাস আগেও। সেনাবাহিনী কাজের দায়িত্ব নেওয়ার পর ওইসব এলাকার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মোল্লার টেক থেকে প্রেম বাগান পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতিই নেই। খোদ রাজধানীতে নাগরিক জীবন কতটুকু দুর্বিষহ হতে পারে তা বুঝতে পারা যায় দক্ষিণখানের এই সড়ক ব্যবহার করলে। এলাকাবাসীর অভিযোগ, ধীরগতির উন্নয়নের কারণে তাদের জীবনের প্রতিটি দিনই ভোগান্তিময় হচ্ছে। লাখো মানুষের এই দুর্দশা আমলে নিয়ে সিটি কর্পোরেশন দ্রুততম সময়ে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করবে, এমনই আশা দক্ষিণখানবাসীর। এত সব দুর্ভোগের বিপরীতে সিটি কর্পোরেশন তুলে ধরছে নিজেদের যুক্তি। সংস্থাটির দাবি, জমি অধিগ্রহণই এই সড়কের মূল জটিলতা। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এই কাজটি বাস্তবায়ন করছে। তো অ্যাকচুয়াল সমস্যা তারা যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে জমি অধিগ্রহণের কারণে এটা মানে স্ট্যাগনেন্ট হয়ে আছে আর কি। আশা করছি যে জমি অধিগ্রহণের টাকাটি অবিলম্বে ছাড় হবে এবং অধিগ্রহণের মাধ্যমে সব কিছু স্টার্ট হলে খুব অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমরা ফিনিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নতুন বছরের শুরুতেই সড়কের অন্তত এক পাশ যান চলাচলের উপযোগী হবে, এমন আশাতেই দিন গুনছেন স্থানীয়রা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
পূর্বের সব সুবিধা বহাল এবং স্থায়ী সমাধানের দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে ট্রেন কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলীয় কমিটি। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে কর্মসূচি পালন করে তারা। এর ফলে সকাল থেকে বিঘ্নিত হয় রেল চলাচল। নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি বেশিরভাগ ট্রেন। অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। কমলাপুর স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম জানান, কিছুটা বিলম্ব হলেও স্বাভাবিক রয়েছে রেল চলাচল। এর আগে সোমবারও কর্মবিরতি পালন করেছে তারা। বাজার থেকে উধাও ভোজ্য তেল। গুনছেন বাড়তি টাকা, কিন্তু ভোক্তার হাতে পৌঁছাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ তেল। উৎপাদক পর্যায় থেকেই কমিয়ে দেয়া হয়েছে সরবরাহ। কয়েক ধাপে শুল্ক কমিয়ে দেওয়ার পরও উল্টো পথে তেলের বাজার। মূল্য সমন্বয়ের প্রস্তাব দেয়া হলেও এতদিন আমলে নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। তাই শুল্ক কমানোর প্রভাব আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় বাজার পর্যালোচনায় কাল বৈঠক ডেকেছে ট্যারিফ কমিশন। খুচরা অথবা পাইকার সব পর্যায় থেকে উধাও ভোজ্য তেল। দোকানিরা চাহিদা দিচ্ছেন প্রতিদিন, কিন্তু সরবরাহ করা হচ্ছে না পর্যাপ্ত তেল। দুই একটি দোকানে স্বল্প পরিমাণে তেল মিললেও নেওয়া হচ্ছে বাড়তি দাম। একে তো পর্যাপ্ত তেল না পাওয়া, তার উপর দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তা। কমলে তো মনে করো মানুষ খাইতে পারবো, দাম বেশি থাকলে তো মানুষ খাইতে পারবো না, তখন মানুষ শাকসবজি খাইয়া পেট বাঁচাইতে হইব, ঠিক না? প্যাকেটজাত তেলগুলো ছিল যে রেটে ছিল, এখন লুজ তেল তার চেয়ে বেশি দাম হওয়াতে প্যাকেটজাত তেলটা অটোমেটিক হারাই গেছে, সবাই লুজ করে ফেলাইছে। 2 মাসের বেশি সময় ধরেই বাজারে তেলের সংকট তৈরি করা হয়। প্রথমে দোকানীদের লাভের অঙ্ক কমিয়ে দেয় উৎপাদক, তারপর তেলের সঙ্গে বাধ্যতামূলক করা হয় কোম্পানির অন্য পণ্য। সয়াবিন তেলের যোগান কমিয়ে কোনো কোনো কোম্পানি বেশি দামে এখন সরবরাহ করছে ক্যানোলা এবং সানফ্লাওয়ার তেল। তেল পাঠাবো বলে তেল পাঠানোর কোনো খবর নাই। আজ পাঠাইতেছে, কাল পাঠাইতেছে, এভাবে করে আজকে প্রায় আমরা 10-12 দিনের উপরে তেল পাচ্ছি না। আগে যেরকম পাইতাম আমরা, এখন ওইভাবে পাচ্ছি না আমরা তেল। চলতি বছরের এপ্রিল মাসে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 167 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়, আর 5 লিটারের দাম ধরা হয় 818 টাকা। রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেল লুজ আকারে বিক্রি হচ্ছে বেশি দামে। নানা প্রেক্ষাপটকে সামনে এনে মূল্য বৃদ্ধির জন্য আবেদন করা হলেও তা আমলে নেয়নি মন্ত্রণালয়। দুই একটা কোম্পানি 2 কার্টন করে দেয়, কোনো রকমে তা হয় না। আর 5 লিটার তো দেয় না, 1 লিটার অথবা 2 লিটার 2 কার্টন করে দেয়। দৈনিক আমার লাগে প্রায় 7 থেকে 8 কার্টন তেল, আর এই জায়গাতে 1 কার্টন তেল পাই আর কি। ভোজ্য তেল আমদানির ক্ষেত্রে কয়েকটি ধাপে শুল্ক কমিয়েছে সরকার। দেশের বাজারে অপরিশোধিত ভোজ্য তেলের চাহিদা 22 থেকে 23 লাখ টন। এর 90 ভাগই আমদানি নির্ভর। মনিটরিং দরকার এলসি ওপেন থেকে বাজারে আসা পর্যন্ত। এবং আমার মনে হয় সরকার যে ট্যাক্সটা প্রত্যাহার করলেন, সেটা যদি প্রত্যাহার করা থাকে, এই মূল্য তাহলে অযৌক্তিক। যে বাজারে প্রতিযোগীর সংখ্যা খুব কম, কারণ মোটামুটি 5-6 জন পণ্য আমদানিকারক এই ভোগ্যপণ্যের, এবং এরা বড় বড় ব্যবসায়ী। এই বড় বড় ব্যবসায়ীরা আইতেছে, ছোট প্রান্তিক ব্যবসায়ীদের অংশগ্রহণ কিন্তু এই বড় মাপের ব্যবসার ভিতর ঢুকতেই পারতেছে না তারা। সার্বিক অবস্থা বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার উৎপাদক সমিতির সঙ্গে বৈঠক ডেকেছে ট্যারিফ কমিশন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। খেলার খবর শুরুতে জানাবো বাংলাদেশ উইন্ডিজ দ্বিতীয় টেস্টের খবর। তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের 101 রানে হারিয়ে 2 ম্যাচ টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ করল বাংলাদেশ। মিরাজ বাহিনীর দেয়া 287 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 185 রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। এই জয়ে 15 বছর পর উইন্ডিজের সাদা পোশাকের ক্রিকেটে জয়ের আক্ষেপ মিটল লাল সবুজের প্রতিনিধিদের। হার দিয়ে উইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ শুরু করা বাংলাদেশের সামনে ছিল না জয়ের বিকল্প। অ্যান্টিগায় পিছিয়ে পড়লেও জ্যামাইকা টেস্টে ঠিকই পেরেছে মিরাজ বাহিনী। তাইজুলের ঘূর্ণিতে 101 রানে হারল ক্যারিবীয়রা, সেই সাথে ঘুচল 15 বছরের আক্ষেপ। এই জয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। স্বাগতিকদের জন্য লক্ষ্যটা ছিল 269 রান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে 5ম ওভারে তাইজুলের স্পিনে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। মাত্র 6 রান করেই সাজঘরে ফেরেন লুইস। এরপর কাসি কার্টিসকে 14 রানে আউট করে জয়ের স্বপ্ন দেখান তাস্কি। তবে কেভাম হলস ও ক্রেইগ ব্রাফেটের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল উইন্ডিজদের। তবে 43 করা ব্রাফেটকে আউট করার পর অর্ধশত করা হলসকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল।
এই দুই ব্যাটারের বিদায়ের পরই ধস নামে স্বাগতিক শিবিরে। নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইন্ডিজদের উইকেট। তাইজুলের ঘূর্ণির সামনে ভিত করতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। উইকেটের আসা যাওয়ার মিছিলের প্রথম ইনিংসে শতক হাঁকানো গ্রেভস কিছুটা লড়াই করার চেষ্টা করলেও সেই পথে বড় বাধা তাসকিন। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 185 রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস। জয় উল্লাসে মাতে টাইগাররা। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস। অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে বাজিমাত মেহেদী হাসান মিরাজের। দ্বিতীয় টেস্টে উইন্ডিজকে 101 রানে হারানোর কৃতিত্বটা দলের সকলকেই দিয়েছেন এই অলরাউন্ডার। তার দাবি, সকলের দলগত প্রচেষ্টাতেই উইন্ডিজের মাঠে তাদের হারিয়ে ঘুচেছে 15 বছরের আক্ষেপ। পাশাপাশি ইতিবাচক ক্রিকেটে সাফল্য এসেছে বলেও দাবি তার। অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট, সেখানেই বাজিমাত মেহেদী হাসান মিরাজের। এন্টিগা টেস্টে হারের পর জ্যামাইকা টেস্টে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশের বাইরে আরেকটি টেস্ট জয় লাল সবুজ দলের। মাঠে টানা কয়েক মাসের ব্যর্থতা কাটিয়ে উইন্ডিজের মাটিতে কেটেছে 15 বছরের আক্ষেপ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ফার্স্ট ম্যাচ হারার পরে সেকেন্ড ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আর যেহেতু আমি ফার্স্ট ক্যাপ্টেন্সি করছি, এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সবশেষ 3 সফরে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা সুখকর নয়। এবারও 201 রানের হার দিয়ে সফর শুরু মিরাজ বাহিনীর। তবে দ্বিতীয় টেস্টে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লেখে বাংলাদেশ। এই উইকেটে পজিটিভ ছাড়া খেললে অনেক ডিফিকাল্ট, এবং যেহেতু আমরা লিড পাইছি 18 রানের, আমাদের এখানে রান করাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে এই উইকেটে যদি আমরা 250+ একটা রান করতে পারি, আমাদের জন্য ম্যাচটা জেতা ইজি হবে। আমাদের এই উইকেটের রানটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং প্লেয়ারদের মেসেজটাই এই ছিল যে একটা রান খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা প্লেয়ার যেন রানের জন্য ক্রিকেট খেলে। আগ্রাসী ক্রিকেটেই ক্যারিবিয়ান বদের ছক কষেছিলেন মিরাজ, আর সেই পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করেছেন ক্রিকেটাররা। তাতেই মিলেছে ম্যাচ জয়ের আনন্দ। প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। এর জন্য অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই সব প্লেয়ারদেরকে। আমি যেভাবে সাজেস্ট করেছি সবাই মেনে নিয়েছে, সো এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে। আর যেহেতু এই কন্ডিশনটা ইজি ছিল না, প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক টাফ ছিল। সবাই মেন্টালি এরকম ছিল যে ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য, সো এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি। পঞ্চপাণ্ডব ছাড়া বিদেশের মাটিতে টেস্ট জয় নিঃসন্দেহে দেশের ক্রিকেটের নতুন এক যাত্রা সূচনা হলো ক্যারিবিয়ান সফর দিয়ে। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস। প্রেসিডেন্টের সামরিক আইন জারিকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় চলছে তোলপাড়। রাতভর বিক্ষোভ, সহিংসতা আর পার্লামেন্ট সদস্যদের বিরোধিতায় মার্শাল ল প্রত্যাহার হলেও বন্ধ হয়নি উত্তেজনা। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী সিওল। জনগণের সাথে একাত্ম আইন প্রণেতারাও। আজই তোলা হবে প্রেসিডেন্ট বিরোধী অভিশংসন বিল। চরম নাটকীয়তায় ভরা এক রাত পার করল দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার হঠাৎই জরুরি ভিত্তিতে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ও পিয়ংইয়ংপন্থী কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে দেশের সুরক্ষায় নেওয়া হয়েছে এ পদক্ষেপ। সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আইন বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় সেনাপ্রধানকে। কিছুক্ষণের মধ্যেই পার্লামেন্ট ভবনে হেলিকপ্টার দিয়ে নামতে দেখা যায় সেনা সদস্যদের। প্রেসিডেন্টের ঘোষণার প্রতিবাদে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। বিক্ষোভে উত্তাল হয় পার্লামেন্ট চত্বর। সংঘর্ষ, ভাঙচুরও হয়। এমন পদক্ষেপ অর্থহীন। যদ্দূর জানি 80 সাল থেকে এবারই প্রথম সামরিক আইন জারি হলো। 21 শতকেও এমন হচ্ছে। ঘোষণার 2 ঘন্টার মধ্যে বিরোধিতা জানায় এমপিরা। ন্যাশনাল অ্যাসেম্বলিতে জড়ো হন তারা। পার্লামেন্টে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা বাহিনীর সাথে হাতাহাতি সংঘর্ষ হয় তাদের। ব্যারিকেড ভেঙে দেয়াল টপকেও ভেতরে ঢোকে অনেকে। সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেন 190 এমপি। উত্তপ্ত পরিস্থিতিতে বুধবার সকালে মার্শাল ল প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ন। জানান পার্লামেন্টের অবস্থান মেনে নিয়েছেন তিনি। ন্যাশনাল অ্যাসেম্বলির মার্শাল ল প্রত্যাহারের দাবির কারণে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। পার্লামেন্টের অবস্থান মেনে নিচ্ছি। মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার করা হবে। দেশকে অচল করে দেওয়ার কর্মকাণ্ড থেকে পার্লামেন্ট সদস্যদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তবে এরপরও অবসান হয়নি নাটকীয়তার। এবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে দেশটিতে। ইয়নের বিরুদ্ধে অভিশংসন বিল তোলার উদ্যোগ নিয়েছে বিরোধীরা।
মার্শাল্লাহ তুলে নিল বিশ্বাসঘাতকতার দায় এড়াতে পারেন না তিনি। প্রেসিডেন্ট ইউন যে স্বাভাবিকভাবে দেশ পরিচালনায় ব্যর্থ, পুরো জাতির সামনে তা প্রকাশ পেয়েছে। তার এখনই পদত্যাগ করা উচিত, আর এটাই জনগণের ম্যান্ডেট। 2022 সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পান ইউন সুক ইয়োল। দেশটির পার্লামেন্টের 300 আসনের মধ্যে 108টি আসন তার দলের। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এবারে বিদায় নিচ্ছি দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। দেখার আমন্ত্রণ রইল।